মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্ত তার অধীন। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা রাসায়নিক গণনা এই চ্যাপ্টারটির পার্ট 5 নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের মূলত টপিক রয়েছে যে অঙ্ক। তো আমরা গতকাল পার্ট 4-এ অঙ্কের কয়েকটা টপিক কমপ্লিট করেছি। আজকে আমরা তারপর থেকে কন্টিনিউ করব। ওকে, তো আমরা বিশেষ আর দেরি করব না, ক্লাসটি আমরা শুরু করি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি যে টাইপ 4। আমরা এর আগের ক্লাসে টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3 কমপ্লিট করেছি। আমাদের এই টাইপ 4-এ কি বলছে একটু দেখে নেব। খোলা বায়ুতে 250 গ্রাম CaCO3কে তীব্রভাবে উত্তপ্ত করলে কি পরিমাণ ওজনের হ্রাস হবে। ওকে, তো এখানে বলছে CaCO3। তো তোমাদের যে বিক্রিয়ার লিস্টটা দিয়েছিলাম সেখানে CaCO3কে যদি তাপ দেওয়া হয় তাহলে এটা কিভাবে পরিবর্তন হবে, তোমাদের লিস্টে খুব সুন্দরভাবে দেওয়া ছিল যে CaO তার সঙ্গে CO2 তৈরি হবে। ওকে, এই যে CO2 কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে একটা গ্যাস। তো এই CaCO3কে যখন উত্তপ্ত করব CaO পাওয়া যাবে, কিন্তু এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা, এই গ্যাসটা বায়ুতে উড়ে চলে যাবে, আর এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণটাই আর থাকবে না, আর এটাই কমে যাবে, আর এটাই হচ্ছে আমাদের হ্রাস হবে। এই ওজন হ্রাস হওয়ার কথা বলেছে যেহেতু আমাদের এই কার্বন ডাই অক্সাইডের কথাই জিজ্ঞাসা করেছে। হয়তো কোনো বিক্রিয়াতে কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে অন্য কোনো গ্যাস তৈরি হলো, হয়তো অক্সিজেন তৈরি হলো, হয়তো মিথেন তৈরি হলো, হয়তো NH4 অ্যামোনিয়া গ্যাস তৈরি হলো। যেই গ্যাসটি তৈরি হবে তার ওজনটাই হ্রাস পেয়ে যাবে। তো এখানে আমরা এই কার্বন ডাই অক্সাইডের ওজনটাই নির্ণয় করব। তো আমাদের প্রথমত যেহেতু CaCO3 এর সামনে গ্রাম কথাটি দেওয়া রয়েছে, এই CaCO3-র গ্রাম আণবিক ভরটা নির্ণয় করি। C এর জন্য হয়ে থাকে 40, প্লাস C এর জন্য 12, প্লাস O এর জন্য 16। তো 3টি O রয়েছে, 3 দিয়ে গুণ দিলাম, অর্থাৎ 40 প্লাস 12 প্লাস 16 3 48। এটা যোগ করলে আমরা পেয়ে যাব 100 গ্রাম। তাহলে আমাদের এই বিক্রিয়াতে কিসের পরিমাণ নির্ণয় করতে হবে? এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ নির্ণয় করতে হবে। তাই কার্বন ডাই অক্সাইডের আণবিক ভরটা নির্ণয় করব। কার্বনের 12 প্লাস O এর জন্য 16, 2টি O রয়েছে, 2 দিয়ে গুণ করলাম, 12 প্লাস 16 দুগুণে 32, যোগ করলে পেয়ে যাচ্ছি 44 গ্রাম। তাহলে এখানে ভাষা দিয়ে লিখতে পারি যে 100 গ্রাম CaCO3কে উত্তপ্ত করলে 44 গ্রাম CO2 উৎপন্ন হয়। তাহলে আমাদের বলছে 250 গ্রাম CaCO3কে উত্তপ্ত করলে কতটা CO2 উৎপন্ন হবে? যে 44/100 গুণিতক 250, 0 0 কেটে গেল, 5 দিয়ে দিলে 5 5 25, 5 দুগুণে 10, এদিকে 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তাহলে 22 গুণিতক 5, অর্থাৎ আমরা এটা পাচ্ছি 110 গ্রাম। তাহলে CO2 উৎপন্ন হবে। তাহলে এটিকে আমরা কিভাবে ভাষা দিয়ে লিখব? যে অতএব যে উৎপন্ন CO2 গ্যাস হালকা হওয়ার জন্য উড়ে যায়, তাই CO2 এর
ওজন হ্রাস ঘটবে, হ্রাস ঘটবে। অর্থাৎ 250 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে 110 গ্রাম ওজন হ্রাস পাবে, ওজন হ্রাস পাবে। ওকে, যেমন তোমাদের থিওরি ক্লাসে পড়িয়েছিলাম যে এক গাদা খড়কে পোড়ানোর পর সামান্য ছাই পড়ে থাকে, তাহলে সেখানে কি ভরের সংরক্ষণ সূত্র প্রযোজ্য হয়? তো প্রযোজ্য হয়েছিল। কেন? কারণ সেখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছিল এবং জলীয় বাষ্প উৎপন্ন হয়েছিল, যেটা হালকা হওয়ার জন্য উড়ে গিয়েছিল। ঠিক সেই জিনিসটা এখানেও রয়েছে। ওকে, তাহলে আমাদের উত্তর হলো যে 110 গ্রাম। নেক্সট পরবর্তীতে ঠিক ওরকমই একটি অঙ্ক আমাদের এখানে রয়েছে। তো কি বলছে একটু দেখে নেব। 1 গ্রাম ম্যাগনেসিয়ামকে অক্সিজেনে সম্পূর্ণ দহন করলে ভরের কি পরিবর্তন হবে? তাহলে ম্যাগনেসিয়াম Mg একে অক্সিজেনের সঙ্গে দহন করব। দহন করলে এই ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে কি হবে? 2MgO। ব্যালেন্স করার জন্য Mgর সামনে 2 দিলাম। তো এবারে দেখো আমাদের বলছে ভরের কি পরিবর্তন হবে ম্যাগনেসিয়ামকে। 1 গ্রাম ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়ামের সামনে 1 গ্রাম রয়েছে, তো গ্রাম কথাটি যেহেতু রয়েছে ম্যাগনেসিয়ামের আণবিক ভর নির্ণয় করব। 2 গুণিতক Mgর জন্য কত হয়? 24। তাহলে 24 গুণিতক 2 করলে 48 গ্রাম। আর এদিকে হচ্ছে MgO, 2 কে 2 থাকলো, Mgর জন্য 24 প্লাস ও এর জন্য 16 সমান হচ্ছে 2 ইন্টু 24 প্লাস 16 করলে হচ্ছে 40। 40 দুগুণে 80, এত গ্রাম। তাহলে এখানে লেখা যেতে পারে 48 গ্রাম Mg দহন করে 80 গ্রাম MgO পাওয়া যায়। তাহলে 1 গ্রামের কথা বলছে। 1 গ্রাম MgO দহন করে 80/48 ইন্টু 1। ওকে, এটা কাটাকাটি করলে 4 দিয়ে দিলে 4 দুগুণে 8, 0, 4 একে 4, 4 দুগুণে 8, 2 দিয়ে দিলে 2 একে 2, 0, 2 6 12, আবারও 2 দিয়ে যাবে, 2 5 10, 2 3 6, তাহলে হচ্ছে 5/3 অর্থাৎ 1.67 গ্রাম MgO পাওয়া যায়। ওকে, তাহলে 1 গ্রাম থেকে আমাদের 1.67 গ্রাম MgO পাওয়া যায়। তাহলে ভরের কি পরিবর্তন হয়েছে? তাহলে আগে 1 গ্রাম ছিল, তারপরে 1.67 হয়েছে, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে। কতটা বৃদ্ধি পেয়েছে? এই বড়টার থেকে ছোটটা মাইনাস করে দিলেই আমরা পেয়ে যাব। ওকে, তাহলে ওটাই আমরা এখানে করব যে অতএব 1 গ্রাম Mg থেকে 1.67 গ্রাম MgO পাওয়া যায়, অর্থাৎ 1.67 মাইনাস 1, এটা মাইনাস করলে পেয়ে যাব কত? 0.67 গ্রাম বৃদ্ধি পেয়েছে। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী টপিক, এটা হচ্ছে আমাদের টাইপ 5। আমরা টাইপ 4 পর্যন্ত কমপ্লিট করেছি। এটা হচ্ছে আমাদের ডবল ক্রস। ওকে, ডবল ক্রস জিনিসটা কি তোমাদের ব্যাপারটা বুঝাচ্ছি। প্রশ্নটিতে কি বলছে? 6 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পোড়ানোর জন্য প্রয়োজনীয় অক্সিজেন, এই কার্বনকে যখন পোড়াতে হবে তখন আমাদের অক্সিজেনের প্রয়োজন।
অক্সিজেন হয়ে গেল। বলছে যত গ্রাম কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড উত্তপ্ত করে পাওয়া যাবে। মানে এই কার্বনকে 6 গ্রাম কার্বনকে পোড়ানোর জন্য যে অক্সিজেনটা প্রয়োজন, সেই অক্সিজেন কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করতে পারবে। জিনিসটা এখানে হচ্ছে দুটো বিক্রিয়া হচ্ছে। ওকে, কীরকমই, ধরো কার্বনকে আমরা অক্সিজেনের সঙ্গে দহন করলে মানে পোড়ানোর পরে এখানে CO2 উৎপন্ন হচ্ছে। তাহলে 6 গ্রামের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন প্রয়োজন। এবারে ওই অক্সিজেনটি কতটা KClO3 বলছে যে পটাশিয়াম ক্লোরাইড একে উত্তপ্ত, মানে এই KClকে উত্তপ্ত করলে ওই অক্সিজেনটাই পাওয়া যাবে। KClকে উত্তপ্ত করলে আমরা পাবো 2KCl প্লাস 3O2, এখানে 2 চলে আসবে। তোমাদের যখন ম্যাথটাকে করাবো তোমাদের আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা তাহলে এখানে আগে নির্ণয় করি কতটা অক্সিজেন, তারপরে আমাদের বাকি পরের কথা। আগে আমরা এই পর্যন্ত নির্ণয় করি যে 6 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পোড়ানোর জন্য প্রয়োজনীয় অক্সিজেন কতটা প্রয়োজন, সেই প্রয়োজনীয় অক্সিজেনটা আগে নির্ণয় করি, তারপরে বাকিটাকে যাচ্ছি। আচ্ছা, কার্বনের সামনে 6 গ্রাম মানে গ্রাম কথাটি রয়েছে, তাহলে কার্বনের আণবিক ভর হচ্ছে 12 গ্রাম। প্রয়োজনীয় অক্সিজেন, তাহলে কতটা অক্সিজেন প্রয়োজন সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে অক্সিজেনের আণবিক ভর করতে হবে O এর 16, দুটি O রয়েছে 2 দিয়ে গুণ অর্থাৎ 32 গ্রাম। তাহলে এখানে আমি লিখতে পারি যে 12 গ্রাম কার্বন দহনের জন্য 32 গ্রাম অক্সিজেন O2 প্রয়োজন। ওকে, তাহলে 6 গ্রাম কার্বন দহনের জন্য 32/12 ইন্টু 6, 6 দিয়ে দিলে 2 গুণে 12, 2 দিয়ে দিলে 2 একে 2, 2 6 12, অর্থাৎ হচ্ছে 16 গ্রাম O2 প্রয়োজন। এবারে দেখো এইখান থেকে আবার দেখো প্রয়োজনীয় অক্সিজেন কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করতে পারবে। তাহলে প্রয়োজনীয় অক্সিজেন আমাদের কতটা অক্সিজেন হয়েছে, এই 16 গ্রাম অক্সিজেন। 16 গ্রাম অক্সিজেন কতটা পটাশিয়াম ক্লোরাইড উত্তপ্ত করতে পারবে। এবার আশা করছি বুঝতে পারছো। এবারে আমরা নেক্সট পরবর্তী বিক্রিয়াতে যাব। তাও এখানে আমরা যেহেতু ওই অক্সিজেনের গ্রাম আণবিক মানে গ্রামটাকে বসিয়ে ক্যালকুলেশন করব, তাই এর ও গ্রাম আণবিক ভর নির্ণয় করতে হবে। তো 3 3 থাকলো, ও এর জন্য 16, দুটো ও রয়েছে 2 দিয়ে গুণ দিলাম অর্থাৎ 3 গুণিতক 16 দুগুণে 32 সমান হয়ে থাকবে 96। তো এদিকে KClO3 এর পরিমাণ আমাকে চেয়েছে, পরিমাণ চাইছে যখন আমাকে এরও আণবিক ভর নির্ণয় করতে হবে। 2 2 থাকলো, K এর জন্য 39 প্লাস Cl এর জন্য 35.5 প্লাস O এর জন্য 16, 3টি O রয়েছে 3 দিয়ে গুণ দিলাম। ওকে, তাহলে 2 এদিকে হচ্ছে 39 প্লাস 35.5 প্লাস হচ্ছে 16 ইন্টু 3 করলে 48 সমান 2 গণিতক, এটা টোটাল পুরোটা যোগ করলে 122.5, অর্থাৎ এটা গুণ করলে পেয়ে যাব কত, 245 গ্রাম। এখানে তাহলে ভাষাটা কি লিখতে পারি যে 245 গ্রাম KClO3 কে উত্তপ্ত করলে, আচ্ছা 1 মিনিট, একটু ভাষাটাকে একটু ঘুরিয়ে লিখতে হবে। তোমাদের কেমনভাবে ঘুরিয়ে লিখতে হবে সেটাও তোমাদের আগে গতকাল ক্লাসে শিখিয়েছিলাম। আচ্ছা এখানে গ্রামটা লিখে দাও। 96 গ্রাম O2 পাওয়া যায় 245 গ্রাম KClO3
থেকে। তাহলে কতটা বলছে প্রয়োজনীয় অক্সিজেন কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করবে, প্রয়োজনীয় অক্সিজেন কত আমাদের এই 16 গ্রাম। তাহলে 16 গ্রাম অক্সিজেন পাওয়া যায় 245/96 ইন্টু 16। ওকে, 16 6 96 হচ্ছে, এটি আর 3 দিয়ে যেতে পারে, আচ্ছা না 3 দিয়েও যাবে না, এটি ভাগ করতে হবে, যে 40.83 পেয়ে যাব এত গ্রাম KClO3 থেকে। তাহলে আমাদের অতএব দিয়ে উত্তর হয়ে যাবে নির্ণেয় KClO3 এর পরিমাণ 40.83 মানে 83 এত গ্রাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এটি হচ্ছে আমাদের ডবল কোষ, মানে দুটো ম্যাথকে শুধু ভাষার মাধ্যমে কানেক্ট করে একটি ম্যাথে পরিণত করে দিয়েছে। ওকে, নেক্সট পরবর্তী পদ্ধতি 19-এর দাগে কি বলছে, 40 গ্রাম KClO3 কে, এটা হচ্ছে কে হবে, কে উত্তপ্ত করে, তাহলে আগে KClO3 একে যদি উত্তপ্ত করা হয় কি পাবো, যে KCl তার সঙ্গে অক্সিজেন পাচ্ছি, বিক্রিয়াটিকে ব্যালেন্স করলে এখানে 2, এদিকে 2 হয়ে যাবে, এখানে 3 হয়ে যাবে। বলছে উত্তপ্ত করে সর্বাধিক যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, এই যে অক্সিজেন পাবো, সেই পরিমাণ অক্সিজেন পেতে হলে কত গ্রাম KNO3 কে উত্তপ্ত করতে হবে। তাহলে এটা হচ্ছে KClO3 কে উত্তপ্ত করা হয়েছে, আবার পুনরায় এখানে আমি KNO3 কে উত্তপ্ত করব। একে উত্তপ্ত করলে কি হয়ে যাবে, 2KNO3 প্লাস O2। এই বিক্রিয়াগুলো সব তোমাদের লিখে দেওয়া হয়েছে আগের ক্লাসগুলোতে। ওকে, আচ্ছা এবারে এটি আমরা সমাধান করব। বলছে 40 গ্রাম KClO3, তাহলে KClO3 সামনে যেহেতু গ্রাম শব্দটি দেওয়া রয়েছে এখানে, তাহলে আণবিক ভরটা নির্ণয় করে নেব। 2 থাকলো, K এর জন্য হচ্ছে 39 প্লাস Cl এর জন্য 35.5 প্লাস O এর জন্য হচ্ছে 16, 3টি ও রয়েছে, 3 দিয়ে গুণ দিলাম, তাহলে 2 ইন্টু এদিকে হচ্ছে 39 প্লাস 35.5 প্লাস 16 ইন্টু 3 করলে 48। এটা হচ্ছে সবগুলো যোগ করলে আমরা কি পাবো, যে 2 ইন্টু 122.5 অর্থাৎ 245। তারপরে এখানে বলছে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, কতটা অক্সিজেন পাওয়া যায় সেটা আগে নির্ণয় করতে হবে। তাই এখানে অক্সিজেনের আণবিক ভর নির্ণয় করব। 3 ইন্টু ও এর জন্য 16 ইন্টু 2, কারণ দুটো ও রয়েছে, অর্থাৎ 3 ইন্টু 16 দুগুণে 32, এটি হয়ে যাচ্ছে 3 2 6 3 3 9, 96 গ্রাম। তাহলে এখানে আমি ভাষা দিয়ে লিখতে পারি 245 গ্রাম KClO3 কে উত্তপ্ত করে 96 গ্রাম O2 পাওয়া যায়। ওকে, তাহলে 40 গ্রাম KClO3 কে উত্তপ্ত করে 96/245 ইন্টু এদিকে হচ্ছে কত 40, এটা তাহলে ক্যালকুলেশান করতে হবে। এটা যদি 5 দিয়ে কাটাকাটি করি তো 5 8 40 হচ্ছে, 5 4 20, 5 লং 45 হচ্ছে। ওকে, আর এটা কোনো কাটাকাটি যাবে না, এটাকে ক্যালকুলেশান করতে হবে, যে 96 ইন্টু 8 বা এদিকে 49 এত গ্রাম O2 পাওয়া যায়।
ওকে, তো এটা ক্যালকুলেশান করলাম না কারণটা হচ্ছে যে এটা ক্যালকুলেশান করলে আমাদের অনেকটা টাইম লাগবে, আর এটা যদি রেখে দেই তাহলে আমাদের পরবর্তীতে ক্যালকুলেশানে আরও সুবিধা হবে, কোনো সমস্যা হবে না কিন্তু। ওকে, তাহলে এত গ্রাম অক্সিজেন পাওয়া যায়। নেক্সট পরবর্তীতে এখানে হচ্ছে তাহলে অক্সিজেনের আগে আণবিক ভরটা নির্ণয় করব। অক্সিজেনের 16, দুটো অক্সিজেন রয়েছে, 2 দিয়ে গুণ করলাম, 16 দুগুণে 32 গ্রাম। তো কতটা KNO3 চেয়েছে আমাদের, তাহলে এর আণবিক ভরটা নির্ণয় করব। 2 থাকলো, কে এর জন্য 39 প্লাস এন এর জন্য হচ্ছে 14 প্লাস ও এর জন্য হচ্ছে 16, 3টিও রয়েছে, 3 দিয়ে গুণ দিলাম, তাহলে 3, 2 2 থাকলো, 39 প্লাস 14 প্লাস এদিকে হচ্ছে 16 ইন্টু 3 করলে 48, 2 ইন্টু টোটাল এটা যোগ করলে 101 সমান হচ্ছে 202 এত গ্রাম। ওকে, তো এটা ক্যালকুলেশন করলে যে 202 গ্রাম KNO3কে, আচ্ছা এটা একটু ভাষাটা চেঞ্জ করতে হবে, 32 গ্রাম O2 পাওয়া যায় 202 গ্রাম KNO3 থেকে, বা তোমরা এখানে ভাষাটা লিখতে পারো যে 32 গ্রাম O2 পাওয়ার জন্য 202 গ্রাম KNO3কে উত্তপ্ত করতে হবে। ওকে, আচ্ছা তাহলে এখানে 32 গ্রাম O2 হয়েছে, আর আমাদের সেখানে কতটা O2 এসেছিল, যে 96 ইন্টু 8/49 এত গ্রাম O2 পাওয়ার জন্য 202/32 ইন্টু 96 ইন্টু 8/49, 32 দিয়ে এটা 3-এ চলে যাবে 96, তো এদিকে আর কাটাকাটি হচ্ছে না, এটি ক্যালকুলেশন করলে যে হয়ে যাবে 4848/49, অর্থাৎ 98.9 গ্রাম KNO3 থেকে আমাদের অ্যান্সার 98.9। অতএব অ্যান্সারটি হয়ে যাবে যে নির্ণেয় KNO3 এর পরিমাণ 98.9 এত গ্রাম, এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে আমাদের কি বলছে, 12.25 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড বিয়োজনের ফলে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়। আচ্ছা এটা একটা প্যারা করে নাও, কতটা অক্সিজেন পাওয়া যায় সেটা আগে নির্ণয় করি, তারপরে এখন পরের কথা। পটাশিয়াম ক্লোরেট এর সংকেত, তোমাদের সংকেতগুলোও তালিকাতে দিয়ে দিয়েছিলাম। এই KClO3কে উত্তপ্ত করলে 2KCl প্লাস 3O2 উৎপন্ন হবে। আচ্ছা এখানে সামনে 2 চলে আসবে, এটা ক্যালকুলেশন বা করলে আমাদের এইখানে পটাশিয়াম ক্লোরাইড দেখো সামনে গ্রাম এককে রয়েছে, তাই এখানে পটাশিয়াম ক্লোরাইডের আণবিক ভরটা নির্ণয় করব। 2K 2 থাকলো, K এর জন্য হয়ে থাকে কত, 39 প্লাস Cl এর জন্য 35.5 প্লাস ও এর জন্য 16, 3টিও রয়েছে, 3 দিয়ে গুণ দিলাম, তো এখানে 2 থাকলো, 39 প্লাস 35.5 প্লাস 16 ইন্টু 3 করলে 48, 2, আচ্ছা এটা টোটাল এটা যোগ করলে আমরা পেয়ে যাব 122.5, অর্থাৎ এটা গুণ করলে 245 এত গ্রাম। বলছে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, কতটা অক্সিজেন পাওয়া যায়,
সেটা আমাদের জিজ্ঞাসা করেছে বা ওটা নির্ণয় করতে হবে, তাই আমরা এখানে অক্সিজেনের আণবিক ভরটা নির্ণয় করব। ও এর জন্য 16, দুটিও রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, আর 3 তো যেমন ছিল আমাদের 3 থাকলো, তাহলে 3 ইন্টু 16 দুগুণে 32, এটা গুণ করলে হয়ে যাবে যে 96 গ্রাম। ওকে, তো এখান থেকে আমি নির্ণয় করব যে 12.25 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে বিয়োজন করলে কতটা অক্সিজেন পাওয়া যায়। তাহলে এটাই এখানে করব যে 245 গ্রাম KClO3 মানে পটাশিয়াম ক্লোরাইড বিয়োজন করলে 96 গ্রাম O2 পাওয়া যায়। তাহলে 12.25 গ্রাম KClO3 বিয়োজন করলে কতটা অক্সিজেন পাওয়া যাবে? 96/245 ইন্টু 12.25। ওকে, তো এখানে পয়েন্ট তুললে নিচে 100 চলে আসবে, কারণ দশমিকের পর দুটো সংখ্যা রয়েছে, তাই নিচে একের পিঠে দুটো শূন্য দিলাম। আচ্ছা, এটা যদি আমাদের ক্যালকুলেশন করা হয়, 5 দিয়ে দিলে 5 দুগুণে 10, 5 চারে 20, 5 পাঁচে 25, আর এদিকে হচ্ছে 5 দুগুণে 10, 0। এদিকে দেখো 245 কেটে গেল। আচ্ছা, এদিকে 96কে 20 দিয়ে ভাগ কাটাকাটি করতে হবে। আচ্ছা, 2 দিয়েই করো, 2 একে 2, 0, এদিকে হচ্ছে 2 হচ্ছে 2 চারে 8, 2 আষ্টে 16, তার মানে 48। এটাকে আর মানে কাটাকাটি করলে যাবে, কিন্তু করার আর দরকার নেই, আমাদের অ্যান্সার হয়ে যাবে কি 4.8, কারণ একটা শূন্য রয়েছে, উল্টো দিক থেকে একটা সংখ্যার পরে একটা দশমিক দিয়ে দিলাম, আমাদের অ্যান্সার চলে এলো 4.8 গ্রাম O2 পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্যারার কাজ হলো। তারপরে কি বলছে, যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায় তার সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া ঘটানোর জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন কত পরিমাণ প্রয়োজনীয় হাইড্রোজেন। আচ্ছা, এটা আরও একটা প্যারা, এই অক্সিজেনকে বিক্রিয়া ঘটানোর জন্য কতটা হাইড্রোজেন প্রয়োজন। ওকে, নেক্সট পরবর্তী স্টেপ, হাইড্রোজেন H2 প্লাস O2, এটা বিক্রিয়া করলে হবে 2H2O, H2 এর সামনে 2 দিলাম। কতটা হাইড্রোজেন চেয়েছে, এই যে প্রয়োজনীয় হাইড্রোজেন, এই হাইড্রোজেনের আণবিক ভর নির্ণয় করতে হবে, আর অক্সিজেনের সাপেক্ষে বের করব, তাই অক্সিজেনের আণবিক ভরটি নির্ণয় করতে হবে। তাহলে হাইড্রোজেনের আণবিক ভর 2 2 থাকলো, এইচের 1, দুটো এইচ রয়েছে, 2 দিয়ে গুণ, তাহলে 2 ইন্টু 1 2 2 সমান 2 দুগুণে 4 এত গ্রাম। আর অক্সিজেনের জন্য ও এর জন্য 16, দুটিও রয়েছে, 2 দিয়ে গুণ, 16 দুগুণে 32 গ্রাম। তাহলে এখানে লিখতে পারি যে 32 গ্রাম O2 সম্পূর্ণ রূপে বিক্রিয়া করে 4 গ্রাম H2 বিক্রিয়া করে 4 গ্রাম H2 এর সঙ্গে। ওকে, তাহলে আমাদের এখানে কতটা অক্সিজেন বের হয়েছিল, যে 4.8 গ্রাম। তাহলে এই 4.8 গ্রাম O2 সম্পূর্ণরূপে বিক্রিয়া করে কতটা হাইড্রোজেনের সঙ্গে, যে 4/32 ইন্টু 4.8, পয়েন্ট তুললে নিচে 10 আসবে, এটাকে কাটাকাটি আমাদের করতে হবে। 4 দিয়ে দিলে 4 আষ্টে 32 হচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে আবারও 4 দিয়ে দিলে 4 একে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8 হচ্ছে। আচ্ছা, 2 দিয়ে দিলে 2 6 12, তাহলে এটা আমাদের চলে আসবে যে 0.6, কারণ নিচে হচ্ছে 10 আছে, কাটাকাটি করলে ওটাই আসবে, এত গ্রাম
H2 এর সঙ্গে। ওকে, তো আমাদের এখানে H2 এর পরিমাণ হয়ে গেল। এই যে প্রয়োজনীয় হাইড্রোজেন চাইছিল, এখানে আবার বলছে কি প্রয়োজনীয় হাইড্রোজেন কত পরিমাণ জিঙ্কের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া প্রস্তুত করবে। এবারে হাইড্রোজেন, জিঙ্ক এবং কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়াটি আমাদের করতে হবে, যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে জিঙ্কের বিক্রিয়া। এক মিনিট, নেক্সট পেজে এটা করি। তাহলে জিঙ্ক Zn এর সঙ্গে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, আর এদের বিক্রিয়াটা কি বলেছিলাম যে ZnCl2 প্লাস H2। ওকে, এখানে জিঙ্ক চেয়েছে আমাদের প্রশ্নে, আর কি থেকে অ্যান্সারটি নির্ণয় করব H2 এর থেকে। তাহলে H2 এবং Zn এর আণবিক ভর নির্ণয় করতে হবে। Zn এর আণবিক ভর হয় 65 গ্রাম এবং H2 এর আণবিক ভর কত, H এর 1, দুটো H রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, 2 একে 2, এত গ্রাম। তাহলে আমি এখানে লিখতে পারি যে 2 গ্রাম H2 প্রস্তুত করতে 65 গ্রাম জিঙ্ক মানে Zn প্রয়োজন। তাহলে আমাদের কতটা হাইড্রোজেন এখানে এসেছিল, যে 0.6 গ্রাম। তাহলে এখানে 0.6 গ্রাম H2 প্রস্তুত করতে 65/2 ইন্টু 0.6, পয়েন্ট তুললে 10, 5 দিয়ে দিলে 5 দুগুণে 10, 5 একে 5, 5 তিনে 15। আচ্ছা, 2 দিয়ে দিলে 2 তিনে 6 হচ্ছে, তাহলে আর কাটাকাটি যাচ্ছে না। এটা আমরা 13 ইন্টু 3 করলে 3 3 কে 9, 3 একে 3/2, এটা ক্যালকুলেশান করলে 2 একে 2, 2 লং 18.25 10 হচ্ছে, এত গ্রাম Zn প্রয়োজন। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের প্রশ্নে চেয়েছিল যে কত গ্রাম, কত পরিমাণ, এই যে কত পরিমাণ জিঙ্কের সঙ্গে মানে কতটা জিঙ্ক প্রয়োজন। তাহলে কতটা জিঙ্ক প্রয়োজন হবে, এই যে অতএব নির্ণেয় জিঙ্কের পরিমাণ 19.5 গ্রাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট পরবর্তী আমাদের প্রশ্নের টাইপটা আলাদা রয়েছে। কি টাইপ বলছে, টাইপ 6। এখানে হচ্ছে শতকরা পদ্ধতি বলছে। শতকরাতে কি বলছে, এটা হচ্ছে আমাদের এসেছিল মাধ্যমিক 17-তে, মানে 2017-তে এসেছিল। ক্যালসিয়াম ফসফেটে ফসফরাসের শতকরা পরিমাণ কত, যেটি মাধ্যমিক এক্সাম 2017-তে এসেছে। এই ক্যালসিয়াম ফসফেটে ফসফরাসের পরিমাণ, আগে আমাদের ক্যালসিয়াম ফসফেটের সংকেতটা জানতে হবে। তোমাদের লিস্টের তালিকার একেবারে শেষে লিখে দেওয়া হয়েছিল যে ক্যালসিয়াম সালফেটের সংকেত। ক্যালসিয়াম সালফেটের সংকেত কি, যে Ca3PO4 এর আণবিক ভর আগে আমাদের নির্ণয় করতে হবে। সি এর জন্য 40, 3টে Ca রয়েছে, 3 দিয়ে গুণ দিলাম, প্লাস এখানে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, আমি ফার্স্ট ব্র্যাকেটের পরিবর্তে থার্ড ব্র্যাকেট দিলাম। পি এর মান হয়ে থাকে 31, প্লাস ও এর জন্য হয়ে থাকে 16। এখানে কটিও রয়েছে, 4টিও রয়েছে, এটাকে ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করলাম। তারপরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট শেষ, মানে এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ করব, ইন্টু কত 2। ওকে, নেক্সট পরবর্তীতে এটা থার্ড ব্র্যাকেটের পরিবর্তে, আচ্ছা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও,
80 হয়ে যাবে। এই যে 2 এই টোটালটার সঙ্গে গুণ হবে। ওকে, তো এখানে 40 ইন্টু 3 করলে 120 প্লাস এদিকে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট 31 প্লাস 16 ইন্টু 4 করলে 64। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টু 2 থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো 120 প্লাস থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটে 31 প্লাস 64 রয়েছে, এটা যোগ করলে আমরা পেয়ে যাব কত, যে 95 ইন্টু 2 থার্ড ব্র্যাকেট ক্লোজ। 120 প্লাস 95 ইন্টু 2 করলে এটা হয়ে যাবে 190, এটা যোগ করলে পাচ্ছি 310 গ্রাম। তাহলে এই ক্যালসিয়াম ফসফেট হচ্ছে 310 গ্রাম। তার মধ্যে ফসফেট কত, ফসফেটের আণবিক ভর নির্ণয় করতে হবে। আচ্ছা, এটা নেক্সট পেজে করি। যে ফসফেটের সংকেত, আগে ফসফেটের সংকেত কত, P2, পি এর মান কত 31 ইন্টু 2, তাহলে 62 গ্রাম। তাহলে আমরা এখানে লিখতে পারি 310 গ্রাম ভরের Ca3PO4 হোল 2 এর মধ্যে ফসফরাস মানে P2 এর পরিমাণ কত 62 গ্রাম। যেহেতু আমাদের এখানে এই শতকরা কথাটি চেয়েছে, তাই আমরা এখানে 100 এর সাপেক্ষে নির্ণয় করব। তাহলে 100 গ্রাম ভরের Ca3PO4 হোল 2 মানে ক্যালসিয়াম ফসফেটের মধ্যে ফসফরাস মানে P2 এর পরিমাণ কত 62/310 ইন্টু 100। উপরের 0 নিচের 0 কেটে গেল। আচ্ছা, 31কে আমরা 2 দিয়ে দিলে 62 পেয়ে যাব। তাহলে হচ্ছে 2 ইন্টু 10 সমান হচ্ছে কত 20 গ্রাম। তাহলে অতএব লিখতে পারি ক্যালসিয়াম ফসফেটে ফসফরাসের পরিমাণ 20%। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ঠিক এরকমই আরও একটা ম্যাথ রয়েছে তোমাদের এখানে, যে সোডিয়াম কার্বনেট যৌগে সোডিয়ামের শতকরা পরিমাণ নির্ণয় করো। এখানে আমি কেবলমাত্র সংকেতগুলো লিখে দিচ্ছি, এটা তোমরা হোমওয়ার্ক হিসাবে তোমাদের থাকলো। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেট এর সংকেত হয়ে থাকে Ca2CO3 এবং সোডিয়ামের সংকেত হচ্ছে Na2। আচ্ছা, আণবিক ভরগুলো লিখে দিচ্ছি। N এর জন্য হয়ে থাকে 23, C এর জন্য হয় 12, O এর জন্য হয় 16। এটা তোমরা নিজেরা নির্ণয় করবে, আর এর উত্তরটি হবে 43.4%। সব কিছু বলে দিলাম, ঠিক আগের অঙ্কটার মতো ক্যালকুলেশনটা তোমরা করবে। এটা হচ্ছে হোমওয়ার্ক হিসাবে দেওয়া থাকলো। নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা যাব। এটা হচ্ছে আমাদের বিশুদ্ধ এবং অবিশুদ্ধের টপিক রয়েছে। তো এই বিশুদ্ধ এবং অবিশুদ্ধ এই টপিকের প্রশ্নগুলো অনেকের কাছে খুব বড় বড় সমস্যার সৃষ্টি হয়। তো আজকে তোমাদের সামনে যেভাবে বোঝাবো বা যে টপিকগুলোকে তুলে ধরেছি, যে প্রশ্নের সংখ্যা রেখেছি, তোমাদের কোনো সমস্যা থাকবে না। শুধু একটু মন দিয়ে বুঝবার চেষ্টা করবে, ধীরে ধীরে বলছি, একটু বুঝার চেষ্টা করবে। তো এই প্রশ্নটি কি বলছে, একটি চুনাপাথরের নমুনায় 90% বিশুদ্ধ,
এই নমুনায় 120 কেজিকে উত্তপ্ত করলে কতটা CO2 পাওয়া যায়। দেখো, এর আগে আমরা যেসব প্রশ্নগুলো করেছি ঠিক একই প্রশ্ন রয়েছে এইখান থেকে এই পর্যন্ত, শুধু একটাই বিরক্তকর বিষয় এসেছে, এই 90% বিশুদ্ধ কথাটা। ওকে, এই 90% বিশুদ্ধটার অর্থটা কি সেটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং ক্যালকুলেশনটা কি সেটা বলছি। এখন চুনা পাথরের নমুনা, যে চুনা পাথরটি আছে, ধরো এই হচ্ছে চুনা পাথর, এর 90 ভাগ হচ্ছে বিশুদ্ধ রয়েছে, মানে একেবারে শুদ্ধ। শুধু এই যে অংশটুকু রয়েছে এটা হচ্ছে অবিশুদ্ধ জিনিস। যেমন ব্যাপারটি আমি একটু খুলে বলছি, এই হচ্ছে আমাদের একটা গ্লাস, এটা হচ্ছে কি গ্লাস? দুধের গ্লাস। এর মধ্যে 90 ভাগ দুধ রয়েছে। ওকে, 90 ভাগ দুধ রয়েছে, সামান্য পরিমাণে এখানে জল মিশিয়ে দিয়েছে। আর এখানে এই 90% দুধ আমরা যেমন বলবো তেমন এখানে বলছে যে 90% চুনা পাথর, আর বাকি অংশটা অন্য কিছু দিয়ে দিয়েছে। যেমন আমরা যদি কোনো সোনার হার বা সোনার আংটি কিনতে যাই, তাহলে ওর মধ্যে কি থাকে? সোনা থাকে প্লাস হচ্ছে খাদ মেশানো থাকে। এখানে সোনা হচ্ছে 90%, খাদ হচ্ছে 10%। তো এখানে আমাদের এই 10%-এর কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র আমরা এই 90%-কেই ধরে কাজ করব। এটা একবার ক্লিয়ার করে দিই। ওকে, তাহলে আমরা এখানে দেখব যে 90% কতটা চুনা পাথর রয়েছে। তাহলে এখানে লিখতে পারি যে চুনা পাথরের নমুনায় 90% বিশুদ্ধ। 120 কেজি, আমাদের প্রশ্ন হচ্ছে 120 কেজি বলছে, এই 120 কেজির মধ্যে কিন্তু অশুদ্ধও আছে, তাহলে অশুদ্ধটাকে বাদ দিয়ে দিতে হবে, শুধুমাত্র বিশুদ্ধ নেব। বিশুদ্ধ কত? 90%। তাহলে আমরা এখানে লিখব 120 কেজি CaCO3 তে বিশুদ্ধ CaCO3 এর পরিমাণ হয়ে যাবে 120 গুণিতক 90/100, কারণ পার্সেন্টেজ কথাটি বলছে, তাই পার্সেন্টের অর্থ হচ্ছে 100। 0 0 কেটে গেল, উপরের একটা 0, নিচের একটা 0 কেটে গেল, তাহলে 12 × 9 অর্থাৎ 108 কেজি। আমাদের এখানে কেজিতে বলছে, তো এখানে কেজিতে কেজিও রাখতে পারো বা কেজি থেকে গ্রামেও ভাঙতে পারো, কোনো সমস্যা নেই। যদি একে গ্রামে পরিবর্তন করি তাহলে কি 1000 দিয়ে গুণ করব, 108 গুণিতক 1000 এত গ্রাম সমান হয়ে যাবে 108, তার পিঠে আরও 3টে শূন্য, এত গ্রাম। তো বলছে কি CaCO3 মানে চুনা পাথরকে কি বলছে? উত্তপ্ত করব। এবারে আমাদের বিক্রিয়া যেমন ছিল তেমন করব। CaCO3 একে উত্তপ্ত করলে আমরা পেয়ে যাব CaO প্লাস CO2। এখন CaCO3 এর আণবিক ভর নির্ণয় করব। C এর জন্য 40 প্লাস C এর জন্য 12 প্লাস O এর জন্য 16, 3টি ও রয়েছে, 3 দিয়ে গুণ দিলাম, অর্থাৎ 40 প্লাস 12 প্লাস 16 3 48, অর্থাৎ এটা যোগ করলে হয়ে যাবে 100 গ্রাম। আমাদের চেয়েছে কি? CO2 এর পরিমাণ চেয়েছে, তাহলে CO2 কার্বন হচ্ছে 12 প্লাস O এর হচ্ছে 16, 2টি ও রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, অর্থাৎ 12 প্লাস 16 দুগুণে 32 সমান, এটা যোগ করলে পেয়ে যাব 44 গ্রাম। তাহলে এখানে দেখব 100 গ্রাম CaCO3-কে উত্তপ্ত করলে 44 গ্রাম CO2 পাওয়া যায়। তাহলে এই যে এত বড় সংখ্যাটি দেখছো, প্রায়
1,08,000। এত গ্রাম CaCO3 উত্তপ্ত করলে কতটা কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, এটাই আমাদের নির্ণয় করতে হবে নেক্সট পেজে। তাহলে 100 গ্রাম CaCO3 উত্তপ্ত করলে 44 গ্রাম CO2 পাওয়া যায়। তাহলে 1,08,000 গ্রাম CaCO3 উত্তপ্ত করলে 44/100 ইন্টু 1,00,000 মানে 108,000, নিচের দুটো উপরের দুটো জিরো কেটে গেল। এটা তাহলে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 47520 এত গ্রাম। যদি একে কেজিতে নিয়ে যাই তাহলে 47520 আমরা 1000 দিয়ে ভাগ করব, এত কেজি। 0 কেটে গেল, তাহলে নিচে দুটো শূন্য রয়েছে, উপরে হচ্ছে 47.52 এত কেজি CO2 পাওয়া যায়। তাহলে অতএব দিয়ে লিখে নেব, নির্ণেয় CO2 এর পরিমাণ 47.52 এত কেজি। এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, 20 কেজি 90% বিশুদ্ধ চুনাপাথরকে উত্তপ্ত করলে কতটা CaO পাওয়া যায়। এখানে সেই বিশুদ্ধ 20 কেজি 90% বিশুদ্ধ, ঠিক একই উদাহরণ তোমাদের জন্য। এই হচ্ছে দুধের গ্লাস, এর মধ্যে 90 ভাগ রয়েছে কি দুধ রয়েছে, আর হচ্ছে 10 ভাগ জল রয়েছে। আর এটা হচ্ছে কি 10 ভাগ জল হচ্ছে অবিশুদ্ধ এবং হচ্ছে 90 ভাগ জল হচ্ছে বিশুদ্ধ। আমাদের এই 90 ভাগ বিশুদ্ধকে নিয়ে কাজ করতে হবে, 10 ভাগ অবিশুদ্ধের কোনো প্রয়োজন নেই। তাহলে এই যে 20 কেজি আছে, 20 কেজির মধ্যে অবিশুদ্ধ আছে এবং বিশুদ্ধ আছে, তাহলে এখান থেকে আমাদের বিশুদ্ধকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে লিখতে পারি যে 20 কেজি চুনা পাথরে বিশুদ্ধ চুনা পাথরের পরিমাণ 20 ইন্টু কত 90%, 90/100, উপরের শূন্য নিচের শূন্য, উপরের শূন্য নিচের শূন্য কেটে গেল, অর্থাৎ 9 দুগুণে কত 18 কেজি। এই কেজি থেকে গ্রামে যাওয়ার জন্য একে কি করতে হবে, যে 18-র সঙ্গে 1000 গুণ করতে হবে, এত গ্রাম, বা কেজিতেও রাখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটি 18 1 2 3 এত গ্রাম হয়ে গেল। এবারে চুনা পাথরকে উত্তপ্ত করব, CaCO3 একে উত্তপ্ত করলে কি পাওয়া যাবে বিক্রিয়াতে, CaO প্লাস CO2। আমাদের CaCO3 এর পরিমাণ দিয়ে দিয়েছে এই যে 20 গ্রাম, যেহেতু পরিমাণ দিয়েছে আমাদের এখানে পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে C এর জন্য কত হয় 40, প্লাস C এর জন্য 12, প্লাস O এর জন্য 16, 3টি O রয়েছে, 3 দিয়ে গুণ দিলাম, অর্থাৎ 40 প্লাস 12 প্লাস 16 3 48, এটা যোগ করলে হয়ে যাবে কত 100 গ্রাম। এখানে বলছে কতটা CaO, তাহলে CaO এর আণবিক ভর নির্ণয় করতে হবে। C এর জন্য 40 প্লাস O এর জন্য 16, 40 প্লাস 16 হচ্ছে 56 গ্রাম। ওকে, তো নেক্সট পেজে আমরা ঐকিক নিয়মটা করি।
লিখতে পারি যে 100 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে 56 গ্রাম CO2 পাওয়া যায়। ওকে, তো সেখানে আমরা নির্ণয় করেছিলাম কত, 18,000 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে 56/100 ইন্টু 18,000। ওকে, নিচের দুটো শূন্য উপরের দুটো শূন্য কেটে গেল। এবার এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 10080 এত গ্রাম। এবারে গ্রাম থেকে কেজিতে যাব। কেন কেজিতে যাব? কারণ আমাদের এখানে কেজি এককে প্রশ্নে দেওয়া রয়েছে, এই কারণেই কেজিতেই পরিবর্তন করব। তো 10080 কেজিতে যাওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করতে হবে। উপরের জিরো নিচের জিরো কেটে গেল, উপরে দুটো শূন্য, তাহলে উপরের সংখ্যার উল্টো দিক থেকে দুটো সংখ্যার পরে দশমিকটি দিয়ে দিতে হবে। তাহলে আমরা পেয়ে যাব 10.08 গ্রাম, গ্রাম নয় কেজি, এখানেও কেজি এখানেও কেজি CO2 পাওয়া যায়। অতএব নির্ণেয় CaO এর পরিমাণ 10.08 কেজি। এই হচ্ছে অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে কি বলছে, বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে। এইরূপ 50 গ্রাম জিঙ্ক অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটালে কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে? আমরা যেসব সহজ সরল ম্যাথগুলো করে থাকি সেগুলোর সাথে যদি এটা তুলনা করা হয়, এই 50% থেকে এই পর্যন্ত আমাদের সব কিছু ঠিক আছে। শুধু এই 35% অশুদ্ধি কথাটা একটু আমাদের মাথা ব্যথার কাজ করে। এখানে 35% অশুদ্ধি বলতে কি, ধরো এই একটি গ্লাস, এর মধ্যে 100 ভাগ দুধ রয়েছে, এই দুধের মধ্যে জলও রয়েছে। এর মধ্যে ধরো উপরের যে 35 ভাগ অংশ এটা হচ্ছে অশুদ্ধি। অশুদ্ধি মানে জল আছে। ওকে, 35 ভাগ অশুদ্ধি। আর এই নিচের যে বাকি অংশটা, নিচের কতটা বাকি অংশ রয়েছে, যে 100 থেকে যদি আমি 35 মাইনাস করি তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি 65%। তাহলে 65% বিশুদ্ধ, অর্থাৎ এই গ্লাসটির মধ্যে 65 ভাগ দুধ রয়েছে আর বাকি 35 ভাগ অংশ জল রয়েছে। তাহলে আমাদের প্রশ্নে এখানে 35 ভাগ অশুদ্ধির কথা বলে দিয়েছে, মানে জলের কথা। ওখান থেকে আমি এই বিশুদ্ধটা নির্ণয় করতেই পারি। তাহলে এখানে লিখব যে বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে। তাহলে বিশুদ্ধতার পরিমাণ কত? লিখতে পারি অর্থাৎ বিশুদ্ধের পরিমাণ 100 মাইনাস 35% সমান হচ্ছে কত? 65%। ওকে, তাহলে এই যে 65% বিশুদ্ধ কতটার মধ্যে? এই 50 ভাগের মধ্যে 65% বিশুদ্ধ রয়েছে। তাহলে কত গ্রাম হবে? তাহলে এখানে করব যে 50 ভাগ
বাণিজ্যিক জিঙ্কে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ 50 গুণিতক 65/% মানে 100। 0 0 কেটে গেল, 5 দিয়ে দিলে 5 দুগুণে 10, অর্থাৎ 65কে 2 দিয়ে ভাগ করলে 2 3 6, 2 দুগুণে 4, 0.25 10 এত গ্রাম। তো এই যে আমাদের 32.5 গ্রাম এসেছে, এটাকে নিয়েই আমরা ক্যালকুলেশানটি করব। তো আগের যে ম্যাথগুলো করেছি সেটার থেকে একটু সামান্য জটিলতা ছিল। খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি দুধের উদাহরণ দিয়ে, আশা করছি বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও। এবারে আমরা সহজ সরল যেমন ম্যাথ করে থাকি তেমন এখানেও করব। তো জিঙ্কের সঙ্গে জিঙ্কের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড মানে H2SO4 এর বিক্রিয়া, এখানে উৎপন্ন হবে ZnSO4 প্লাস H2। এখানে জিঙ্ক এবং H2 আমাদের চেয়েছে কি পরিমাণ হাইড্রোজেন, তাহলে জিঙ্ক এবং H2 এর আণবিক ভর নির্ণয় করব। আমাদের প্রশ্নেই Zn এর মান 65 দেওয়া রয়েছে এত গ্রাম, এবং H এর হচ্ছে 1, দুটো H রয়েছে 2 দিয়ে গুণ দিলাম, 1 2 2 গ্রাম। নেক্সট, তাহলে পরবর্তী আমরা স্লাইডে যেটি লিখব যে 65 গ্রাম Zn এর সঙ্গে H2SO4 এর বিক্রিয়ায় 2 গ্রাম H2 পাওয়া যায়। তাহলে আমাদের এখানে কতটা হয়েছিল যে 32.5। তাহলে 32.5 গ্রাম Zn এর সঙ্গে H2 এর বিক্রিয়ায় 2/65 ইন্টু 32.5। এই দশমিক তুললে নিচে 10 আসবে, 2 দিয়ে দিলে 2 5 10, 5 দিয়ে দিলে 5 6 30, 5 5 25, 65 কেটে গেল, অর্থাৎ থাকলো 1। তাহলে 1 গ্রাম H2 পাওয়া যায়। অতএব লিখতে পারি যে নির্ণেয় হাইড্রোজেনের পরিমাণ 1 গ্রাম। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, পরবর্তী প্রশ্ন কি বলছে, লঘু সালফিউরিক অ্যাসিড ও জিঙ্কের বিক্রিয়ায়। তাহলে লঘু সালফিউরিক অ্যাসিড কি H2SO4 এর সঙ্গে জিঙ্ক Zn এর বিক্রিয়াতে বলছে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস তৈরি করতে হলে 50% বিশুদ্ধতায় কত গ্রাম জিঙ্ক প্রয়োজন হবে। এখন এই ম্যাথটির মধ্যে দেখো, আচ্ছা বিক্রিয়াটি করে দিই। যখন শুরু করেছি যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে H2, তার সঙ্গে শুধু H2 নয় ZnSO4ও তৈরি হচ্ছে। এখানে দেখো এই যে 50% বিশুদ্ধতা, এটাকে বাদ দিয়ে দাও। এখন 50% বিশুদ্ধতা যদি তুলে দেওয়া হয় তাহলে খুব সহজ ম্যাথ হয়ে গেল। ওকে, আর অনেকটাও আমাদের স্টেপ কমে গেল। তারপরে দেখছি ওকে কি করা যায়। এখন দেখো 5 গ্রাম H2 এর সামনে গ্রাম কথাটি এসেছে, তাহলে H এর আণবিক ভর নির্ণয় করব। এই 1, H এর 1 হয়ে থাকে, দুটো H রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, 2 গ্রাম। তারপরে বলছে কত গ্রাম জিঙ্ক, কতটা জিঙ্ক প্রয়োজন। জিঙ্কের আণবিক ভর হয় 65.5। ওকে, এত গ্রাম। তাহলে আমি এখানে লিখতে পারি যে 65.5 গ্রাম জিঙ্ক মানে Zn এর সঙ্গে
H2SO4 এর বিক্রিয়ায় 2 গ্রাম H2 তৈরি হয়। ওকে, আচ্ছা এক মিনিট, একটু ভাষাটাকে মিস্টেক করে ফেললাম, মানে উল্টো দিকে লিখতে হবে এটা। ওকে, ক্লিয়ার করে দিই, ঠিক লক্ষ্য করা হয়নি, বা এভাবেও করলে হতো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাদের একটু বুঝতে সমস্যা হবে আর কি, উল্টো দিকে হয়ে যাচ্ছে। যে 2 গ্রাম H2 প্রস্তুত করতে 65.5 গ্রাম ZN প্রয়োজন। ওকে, তাহলে আমাদের বলছে যে 5 গ্রাম H2 মানে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত বা তৈরি করতে 65.5 বাই 2 ইন্টু 5, এখানে পয়েন্ট তুললে 10 আসবে, 5 দিয়ে দিলে 5 দুগুণে 10। আচ্ছা, কাটাকাটি তো যাবে না, তো 2 দুগুণে 4, এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে 163.75 গ্রাম ZN প্রয়োজন। এবারে আমরা এই 50% বিশুদ্ধতাকে আমরা ধরব। আচ্ছা, এটাকে আবার ক্লিয়ার করি। এখানে দেখো আমরা লিখতে পারি যে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস তৈরি করতে হলে 50% বিশুদ্ধতায় x গ্রাম জিঙ্ক প্রয়োজন, এটা আমরা ধরে নেব। তাহলে নেক্সট সাইডে লিখব যে ধরি 5 গ্রাম H2 প্রস্তুত করতে 50% বিশুদ্ধতায় 50% বিশুদ্ধতায় x গ্রাম জিঙ্ক প্রয়োজন। এই x গ্রাম জিঙ্কের মধ্যে বিশুদ্ধ জিঙ্ক কত হবে? তাহলে এখানে লিখব যে x গ্রাম জিঙ্কের মধ্যে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ x ইন্টু 50%, অর্থাৎ 50 বাই 100, 50 দুগুণে 100 হচ্ছে, তাহলে x বাই 2 অর্থাৎ 0.5x। তাহলে অতএব এই 0.5x সমান আমরা এখানে মানটা নির্ণয় করেছি যে 163.75, যে 163.75, তাহলে x সমান 163.75 বাই 0.5। তো উপরের পয়েন্ট তুললে 100, নিচের পয়েন্ট তুললে 10, 0 0 কেটে গেল, অর্থাৎ 5 দিয়ে দিলে 5 3 15, 5 দুগুণে 10, 5 7 35, 5 5 25, আর এদিকে হচ্ছে একটি শূন্য রয়েছে, মানে 3.3275, আর নিচে একটা শূন্য থাকার জন্য উল্টো দিক থেকে একটা সংখ্যার পর দশমিক, এত। তাহলে x এর মান আমাদের নির্ণয় হলো। তাহলে অতএব লিখতে পারি যে 5 গ্রাম H2 প্রস্তুত করতে 50% বিশুদ্ধতায় 327.5 গ্রাম ZN প্রয়োজন। এটি হচ্ছে অ্যান্সার। ওকে, তো তোমাদের আজকের এই টপিকটি কমপ্লিট করতে পারলাম না, তো তোমাদের টপিকটি কমপ্লিট করার জন্য আরও অনেকগুলো ম্যাথ রেখেছিলাম, তো এখানে যেটা কমপ্লিট হয়েছে খুবই ভালো, প্রায় 1 ঘন্টা পেরিয়ে গিয়েছে। ক্লাসটা এবার বন্ধ করব। নেক্সট আগামীকাল তোমাদের ঠিক এই 27-এর দাগ থেকেই
শুরু করব। ওকে, তো এই ক্লাসে যারা নতুন ছেলে তাদের জন্য একটু বলে দিই, তোমাদের যদি পিডিএফের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশান বক্সে তোমাদের ক্লাস 10-এর একটি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে গিয়ে ওখানে প্রতিনিয়ত ক্লাসগুলো আপলোড করা হয় এবং পিডিএফগুলো আপলোড করা হয়ে থাকে। ওকে, তো যদি কোনো সমস্যা থাকে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, আমি তার অ্যান্সার অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো আজকে যতটা কমপ্লিট হয়েছে খুবই ভালো, একদিনে শেষ করার কোনো প্রয়োজন নেই, আরও অনেকগুলো টপিক রয়েছে। আমরা যেখানে আজকে কমপ্লিট করেছি তারপর থেকেই আগামীকাল থেকে শুরু করব। ওকে, তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।